নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত বছর 9ই আগস্ট হচ্ছে সকালে আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার কথা জানাজানি হয় এবং তার 5 দিনের মাথায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের আদেশ দেয়। সেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী, বিকাশ ভট্টাচার্যরা। বিকাশ ভট্টাচার্য পরিবারের হয়েছিলেন আইনজীবী, শুভেন্দু অধিকারী আলাদা সিবিআই তদন্ত চেয়েছিলেন এবং আরো কয়েকজন সিবিআই তদন্ত চেয়েছিলেন। সেই অর্ডার হওয়ার পরে সুপ্রিম কোর্ট এটা স্বতঃপ্রণোদিতভাবে মামলাটা গ্রহণ করে এবং সুপ্রিম কোর্টের প্রথম দিন যে সওয়াল হয়েছিল সেই সওয়ালে সিবিআই আইনজীবী একটা কথা বলেছিলেন যে অনেক কিছু নাকি বদলে গেছে, মানে কলকাতা পুলিশের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল যে তারা অনেক কিছু বদলে টদলে দিয়েছে। তারপরে সিপিএম নেতা শতরূপ ঘোষ একটা খুব সাংঘাতিক কথা বলেছিলেন যে সিবিআই সাধারণত 2 মাস 4 মাস 6 মাস 1 বছর পরে কোনো মামলা হাতে পায় কোর্টের অর্ডারে এবং তারপর তদন্ত নামে অনেক জটিল মামলা সিবিআই অনেক মাস পরে পেয়েছে, কিন্তু তারপর তারা সমাধান করেছে, তার জট খুলেছে এবং অনেক কিছু নষ্ট করে দেওয়া হয়েছিল সেগুলো সব সিবিআই খুঁজে উদ্ধার করে বার করেছে এবং যথোপযুক্ত ব্যক্তিকে সাজা দিয়েছে। তা সিবিআই এখানে 5 দিনের মাথায় মামলা পেয়েছে, একেবারে টাটকা হাতে গরম মামলা, এবং সাম্প্রতিককালে ভারতে কোনো মামলা এত দ্রুত সিবিআই পায়নি। এরপরে সিবিআই যদি বলে আমরা কিছু পাচ্ছি না, সব তালগোল করে দিয়েছে, তাহলে সিবিআই অফিসারদের আমি পরামর্শ দেবো শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে হকারি করতে। এটা শতরূপ ঘোষ বলেছিলেন। তো জানি না সিবিআই অফিসার এখন হকারি করবেন কিনা। 1 বছর হতে চললো, একজনকে সাজা করানো হয়েছে এই মামলাতে, সেটা কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। তো সিবিআই এর অপদার্থতা, সিবিআই এর ব্যর্থতা এইসব নিয়ে হচ্ছে গতকাল শুক্রবার দিন সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে অভিযান হয়েছিল। যে চিকিৎসকদের যৌথ মঞ্চ এবং অভয়া মঞ্চে যৌথভাবে এই অভিযান করেছিল এবং তারা সিবিআই অফিসে গিয়ে তারা ঝাঁটা ঝুলিয়ে দিয়েছিলেন প্রতীকী হিসাবে এবং হচ্ছে ঝাঁটা নিয়ে অভিযান হয়েছিল সেই অভিযানটা। তারপরে স্লোগান দেওয়া হয়েছে আর কত সময় চাই, জবাব দাও সিবিআই, খুনি একা সঞ্জয় রায়, ধোকা দিচ্ছে সিবিআই, এসব স্লোগান টোগান দিয়েছে। মূলত সিবিআই বিরুদ্ধে ক্ষোভ যে সিবিআই হচ্ছে এই মামলাতে সঞ্জয় রায় ছাড়া আর কারা কারা আছে সেগুলো তাদের খুঁজে বার করতে পারেনি, এটা হচ্ছে অভিযোগ এবং সিবিআই এর ব্যর্থতা। তো আমি যারা হচ্ছে কালকের অভিযান করেছে তাদেরকে আমি একটু বলতে চাই যে যারা সেদিন এই শুভেন্দু অধিকারী, বিকাশ ভট্টাচার্যরা লাফিয়ে পড়ে হাইকোর্টে গিয়েছিলেন সিবিআই তদন্তের জন্য, কলকাতা পুলিশের উপর তারা আস্থা রাখেননি। কারণ হচ্ছে প্রথম থেকেই তাদের একটা তারা সুর চড়িয়েছিলেন যে কলকাতা পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম দিনই বলেছিলেন যে যদি পরিবার, মানে নিহত চিকিৎসকের পরিবার যদি সিবিআই তদন্তের দাবি করে তারা সিবিআই তদন্ত করতে পারে, এতে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই, কারণ এখানে কোনো লুকোচুরির বিষয় নেই। তো যাই হোক, এখন কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল তাকে সিবিআই চার্জশিট করে এবং তাকে তার আজীবন কারাবাসের সাজা হয়েছে শিয়ালদা কোর্টে। তো এখন আমি এদের বলতে চাই যে ঝাঁটা নিয়ে সিবিআই দপ্তরে অভিযান করছেন, গিয়ে এত কিছু করছেন, তো যারা সিবিআই তদন্তটা চেয়েছিল তাদের বাড়িতে ঝাঁটা নিয়ে যান। যে আপনারা কেন চেয়েছিলেন? আপনারা জানতেন না সিবিআই কি তদন্ত করে? বা সিবিআই এরও কোনো সময় একটা জায়গায় গিয়ে সিবিআই আটকে দিতে পারে। যদি একটা তদন্ত সঠিক হয় সেই তদন্তটাকে তো গুলিয়ে দিতে পারবে না সিবিআই, তো বাবার ক্ষমতা নেই সেটা। কারণ যে একটা ইনসিডেন্ট কলকাতা পুলিশ যেটা বলেছিল যে আমরা অনেকভাবে দেখেছি, সেই ঘটনাটাতে ও একা জড়িত ছিল এবং একটা সাডেন ইনসিডেন্ট হয়েছে, আচমকা একটা ঘটনা ঘটেছে এবং আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং তার সপক্ষে তারা তথ্য প্রমাণ সংগ্রহ করেছিল, সেই জন্যই শিয়ালদা কোর্টে সাজা হয়েছে। যিনি শিয়ালদা কোর্টের বিচারক সাজা দিয়েছেন তিনি ঘাসে মুখ দিয়ে চলেন না, তিনি জানেন হাই প্রোফাইল মামলা, এটা পরবর্তীকালে হাইকোর্টে যাবে, হাইকোর্টে গেছেও, সঞ্জয় রায়ও গেছে তার সাজা মুকুবের জন্য, আর অভয়ার বাবা মাও গেছে যে সিবিআই তদন্ত নিয়ে, যে সিবিআই ঠিকমতো তদন্ত করেনি, এবং তিনি জানেন শিয়ালদা কোর্টের সেই বিচারক জানেন যে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে। তা তিনি ঘাসে মুখ দিয়ে চলেন না, তিনি অর্ডারটা কেন দিয়েছেন, কিভাবে দিয়েছেন, কেন সাজা দিয়েছেন, কেন, সমস্ত কিছু তার ডিটেলস তার অর্ডারে রয়েছে। তো এখন আমার প্রশ্ন যে যারা সেদিন চেয়েছিলেন, যারা বগলবাজার ছিলেন সিবিআই তদন্ত করে, তাদের বাড়িতে ঝাঁটা নিয়ে যান যে কিসের কারণে আপনারা সিবিআই কে ডেকেছিলেন, এবার আপনারা জবাব দিন। কারণ আপনারা জানেন যে এই সব ঘটনার পরে তখন বিকাশ ভট্টাচার্যরা, শুভেন্দু অধিকারী অনেক বড় বড় লেকচার মেরেছিলেন। শুভেন্দু অধিকারী তো কয়েকবার দিল্লিতে ছোটাছুটিও করলেন। যাই হোক, দিল্লি থেকে ফিরলেন তিনি, তারপরে দেখা গেল 24 ঘন্টার মধ্যে টালা থানার ওসি অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হয়ে গেল। সন্দীপ ঘোষকে তো আগেই গ্রেপ্তার করা হয়েছিল দুর্নীতির মামলা, সন্দীপ ঘোষকেও সেই খুন ও ধর্ষণের মামলা নেওয়া হলো, অভিজিৎ মন্ডলকে খুন ও ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হলো।
তো গ্রেপ্তার তো হলো, তখন তো করে দেওয়া হলো। সিবিআই তো এখন জানেন সিবিআই কিভাবে চলে, আপনাদের নতুন কিছু বলার কিছু নেই, কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে মামলাতে দেখছে যে জেনুইন ঘটনা ঘটেছে, যা ঘটেছে তার সপক্ষে যে এজেন্সি তদন্ত করেছে কলকাতা পুলিশ, তারা সঠিক তদন্ত করেছে, সিবিআই জানে, সব জানে, কিন্তু হচ্ছে সিবিআই তারপরও অনেক কিছু নকশা টকশা করেছিল, এই দেখছি সেই দেখছি ওই দেখছি, কিন্তু আলটিমেটলি হচ্ছে কোনো ধর্ষণের মামলায় প্রেসারে হচ্ছে দুজনকে অ্যারেস্ট করে নেওয়া। আর সন্দীপ ঘোষের ব্যাপারে যদি দুর্নীতির ব্যাপার থাকে, দুর্নীতি মামলা তাকে গ্রেপ্তার করেছে, তাকে চার্জশিট দাও, সেখানে হচ্ছে তুমি তাকে দোষী সাব্যস্ত করো। খুন ধর্ষণের মামলাতে হচ্ছে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলো, চাপ টালা থানা ওসিকে গ্রেপ্তার করা হলো, আমি বলেছি চাপের কাছে গ্রেপ্তার হয়েছিল, চাপে পড়ে সিবিআই গ্রেপ্তার করেছিল। এখন তো তাদের বিরুদ্ধে কিছু পাচ্ছে না, পেতে হবে তো কিছু দিতে হলে। সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবে? কালকে যখন বিক্ষোভ হয় তখন বলেছে যারা বিক্ষোভ করেছেন সল্টলেকে সিজিও কমপ্লেক্সে, তারা বলছে আর কবে সাপ্লিমেন্টারি চার্জশিট হবে, 1 বছর তো হতে চললো। সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেবে কোথা থেকে? দিতে হলে তো তার গ্রাউন্ড চাই, আদালত তো সব বুঝবে না। যা আন্দোলন করছে তারা কেন করছে, যারা সিবিআই চেয়েছে তারা কেন, কিসের কারণে চেয়েছে, তাদের মনে কি বাসনা ছিল, আদালত তো সব বুঝবে না, আদালত তথ্য প্রমাণ বুঝবে। তো সাপ্লিমেন্টারি চার্জশিট করতে গেলে কিছু তো মেটেরিয়াল চাই অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আমি সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডলের পক্ষে বলছি না, আমি আইনের কথা বলছি, পরিষ্কার কথা। বহু মামলা দেখেছি, দীর্ঘদিন ক্রাইম রিপোর্টিং করেছি, ওইভাবে হচ্ছে আদালতকে ওইভাবে ফাঁকি দেওয়া যায় না। তো এখন যেটা হয়েছে যে আমি কয়েকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে যে এই মামলাটাতে যদি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে এই ঘটনাতে চার্জশিট দিতে হয় বা তাদেরকে চার্জ জানতে হয়, তাহলে তাদের দুটো বিষয় তারা যেটা সিবিআই বারবারে কোর্টে বলেছে আনতে হবে। একটা হচ্ছে ষড়যন্ত্র। সন্দীপ ঘোষ বা অভিজিৎ মন্ডল নিশ্চিতভাবে ধর্ষণ খুনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, কিন্তু তারা ষড়যন্ত্র করতে পারে। তাহলে ষড়যন্ত্র করলে সঞ্জয় রায়কে দিয়ে করাতে হবে। তাহলে সঞ্জয় রায়কে দিয়ে ষড়যন্ত্র করিয়ে যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল খুনটা করিয়েছেন, এটা প্রমাণ করতে হবে। সঞ্জয় রায় রীতিমধ্যে হচ্ছে সাজা হয়ে গিয়েছে, সেখানে সঞ্জয় রায় কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন বা কার কেউ ষড়যন্ত্র করেছে, তার বিনিময়ে সে খুনটা করেছে, তাকে দিয়ে করানো হয়েছে, এটা সেখানে নেই। সিবিআই যেটা করেছে, যে চার্জশিট দিয়েছে, সোজাসুজি হচ্ছে সঞ্জয় রায় ওখানে ঢুকেছে, ঢুকে এরকম একটা ঘটনা, একজনকে দেখেছে, তাকে হচ্ছে রেপ করেছে, তারপর মার্ডার করেছে, এইটাই করা আছে, তার ভিত্তিতে সাজা হয়ে গেছে, সেখানে ষড়যন্ত্রের কোনো তথ্য নেই। সেকেন্ডটাতে আসি, এই যে সন্দীপ ঘোষ হচ্ছে বা টালাথার অভিজিৎ মন্ডল খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন, এটা হচ্ছে আরেকটা অভিযোগ। তা খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলে কিছু তো কাগজপত্রে সেগুলো লিখতে হবে, খুনের মামলার বদলে আত্মহত্যার মামলা, আত্মহত্যার প্ররোচনা, যাই হোক একটা কিছু তো লিখতে হবে। কাগজে কলমে কোথাও নেই যে তাদেরকে আত্মহত্যা, এবং আত্মহত্যার তথ্য কোথা থেকে এলো সিবিআই জানতে পারলো না, আন্দোলনকারী কিছু চিকিৎসকদের কাছ থেকে, সংশ্লিষ্ট কিছু চিকিৎসক মানে আছে কিছু জুনিয়র ডাক্তার, তাদের কাছ থেকে। তার উৎসটা কি না, মিডিয়ার কোনো লোক হচ্ছে তাদেরকে বলেছিলেন এই সন্দীপ ঘোষ নাকি হচ্ছে, মানে এটা আমি বলছি কিভাবে, 4 জন মিডিয়া পার্সনকে এর মধ্যে ডাকা হয়েছিল, সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল যে ভাই আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, এই তথ্য হচ্ছে জুনিয়র ডাক্তাররা সিবিআই কাছে জিজ্ঞাসাবাদে বলেছিলেন। তারা কোথা থেকে পেয়েছিল, সেটা নাকি পেয়েছিল মিডিয়ার ওই লোকদের থেকে। তা মিডিয়ার সূত্রটা কি, মিডিয়ার একজন হচ্ছে তিনি পুলিশের লোকের থেকে, যে পুলিশের লোক কোনো বড় আধিকারিক না, ঘটনার দিন সেই পুলিশের লোক নাকি ঘটনাস্থল পরিদর্শন করে বুঝতে পেরেছিলেন যেটা, কারণ তার গায়ে চাদর টাদর দিয়ে ঢাকা ছিল ভিকটিমের গায়ে, সেটা এটা আত্মহত্যা হতে পারে বলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে, পিএম না হলে বই যাবে না। তিনি আবার তাদের গ্রুপে মানে অফিসের গ্রুপে দিয়ে দিয়েছেন যে পুলিশ এটা আত্মহত্যা বলছে। সেইটা থেকে সেই গ্রুপের আরেকজন মেম্বার মানে সেই তাদেরই সহকর্মী, সে আবার অন্য একটি মিডিয়ার আরেক রিপোর্টারকে সেটা পাস করেছে, তিনি আবার হচ্ছে সেটা গ্রুপে দিয়েছেন, সেই গ্রুপ থেকে নিয়ে আরেকজন তিনি আবার জুনিয়র ডাক্তারদের দিচ্ছেন। এবং চেনে কিভাবে না, কোন একজন পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসার বড় কেউ না, তিনি প্রাথমিকভাবে দেখেছেন, গিয়ে দেখেছেন চাদর, একজন মহিলা চিকিৎসক তিনি ঘুমের মতো শুয়ে আছেন, তার গায়ে চাদর চাপানো, কারণ যখন ঘটনাস্থলে অনেকে পৌঁছে গিয়ে তার মানে শ্লীলতাহানি মানে লজ্জা নিবারণের ব্যাপার থাকে, সেটা তার পোশাক আশাক খোলা, সেই কারণে চাদর দিয়ে তাকে ঢেকে রাখা হয়েছিল। এই হচ্ছে তার হচ্ছে উৎস,
মানে একজন পুলিশ অফিসার গিয়ে প্রাথমিকভাবে তার মনে হয়েছে যে এটা আত্মহত্যা হতে পারে, কারণ তিনি গিয়ে এরকম অবস্থা দেখেছেন, সেটা একটা মিডিয়ার লোককে বলে এবং মিডিয়া থেকে চেন হতে হতে 4 জনের মাথায় গিয়ে তারা একজন আবার আন্দোলনকারী ডাক্তারদের বললেন যে এটা আত্মহত্যা বলে মনে হচ্ছে, এবং তারা ওটাকে ওই পারসেপশনে নিয়ে গেলেন যে সন্দীপ ঘোষ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে। কোথাও তো কিছু একটা পেতে হবে আত্মহত্যা, আরে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলে কোনো একটা জায়গাতে লিখতে হবে, সেটা কাগজে কলমে তো থাকতে হবে। তো এখন এই অবস্থা সিবিআই এখন তো কোথাও আত্মহত্যার তত্ত্ব তারা এস্টাবলিশ করতে পারছে না যে সন্দীপ ঘোষ সেটা বলে চালানোর চেষ্টা করেছে, অভিজিৎ মন্ডল তাকে সাহায্য করেছে। আবার ষড়যন্ত্র বলতে পারছে না সঞ্জয় রায়ের সঙ্গে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের কোনো যোগসূত্র সিবিআই খুঁজে পায়নি, না ফোনে, না সিসিটিভি, না কোনো জায়গা ফিজিক্যালি তাদের মধ্যে দেখা হয়েছে বা কিছু, কোনো হচ্ছে প্রত্যক্ষদর্শী কিচ্ছু পাইনি। তো যাবে কোথায়? সাপ্লিমেন্টারি চার্জশিটটা হবে কোথা থেকে? হাওয়ায় ভেসে অনেক কিছু বলা যায়, আদালতে সাক্ষ্য প্রমাণে ওগুলো হয় না, ওগুলোকে আনতে হয়, অত সহজ নয় খেলা। তো ওই জন্য মাথার চুল ছিটতে হবে, এখন চুল ছেঁড়া ছাড়া সিবিআই এর কিছু করার নেই, আর সিবিআই কে হচ্ছে কাঠগড়ায় তোলা হবে। এই সিবিআই কে যারা এনেছে তারা এখন দূরে দাঁড়িয়ে হাসছে। তো ঝাঁটাটা নিয়ে ভেটে বাধ্য হবে শুভেন্দু অধিকারী আর হচ্ছে বিকাশ ভট্টাচার্য বাড়িতে বাধা উচিত, যে কিসের ভিত্তিতে আপনারা এনেছেন, তাদেরকে ডেকে এনেছিলেন, কলকাতা পুলিশের তদন্তে কোথায় খামতি দেখেছিলেন, তখন লাফ দিয়ে হাইকোর্টে চলে গিয়েছিলেন। হ্যাঁ, একটা ঘটনা ঘটেছে, সেটা মনে হচ্ছে যে আপনারা দেখলেন, অনুধাবন করলেন, বেশ কিছুদিন তারপরে আপনারা মনে হলো যে আপনারা হাইকোর্টে গেলেন, লাফ দিয়ে 2 দিনের মাথায় চলে গেলেন। এখন সিবিআই খাবি খাচ্ছে, কিছু করার নেই, করতে পেলে কিন্তু মেটেরিয়াল চাই, অত সহজ নয়। অনেক জটিল জটিল মামলা সিবিআই হচ্ছে ভারতবর্ষে হচ্ছে করেছে, যারা অনেক মামলা হাসাপ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, সিবিআই সেগুলো খুঁজে বার করেছে, কারণ সেগুলো সত্যি হাসাপ হয়েছিল বলে সিবিআই পেয়েছে। আরে না হলে পাবে কোথা থেকে? এটা তো জোর করে পাওয়া যায় না, এগুলো তো বুঝতে হবে। একটা মামলা হয়েছে, আমি কাউকে বাঁচানোর জন্য সেটাকে নষ্ট করেছি, নষ্ট করা হলে তো তার কিছু প্রমাণ থাকবে যে নষ্ট করা হয়েছে, নষ্ট যদি নাই করবে কোথা থেকে? এখন সিবিআই ফাঁপড়ে পড়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে না। তো অনেকে বলছে যে আমি কিছু বেশ পুলিশ আধিকারিকরা যারা এরকম ধরনের খুব ক্রিটিক্যাল মামলা করেছিলেন তাদের সঙ্গে কথা বলতে, তারা বলে এখন আর ও সিবিআই আর ওদের বেকসুর খালাস করা ছাড়া কোনো উপায় নেই। এখন টাটকা বেকসুর খালাস করলে মমতা বন্দ্যোপাধ্যায় চেপে ধরবে, তাই হচ্ছে এই আরো 4 জনকে ডাকা হয়েছে, আরো 4টে সিসিটিভি ফুটেজ পেয়েছি, তদন্তের জন্য আমাদের আরেকটু সময় দিতে হবে, এই করে কোর্ট হচ্ছে টাইম কিল করছে সিবিআই কিচ্ছু করার নেই। তো এখন এই দশা, যাবে কোথা থেকে সিবিআই? অত সহজ একটা কিছু হলো না আমি সেটাকে জোর করে হওয়াবো, অত সহজ খেলা? তো যাই হোক, এখন এরকম একটা অবস্থা। তো আমি বলি যে যৌথ মঞ্চের যারা চিকিৎসকরা আছেন, তারা যারা হচ্ছে কলকাতা পুলিশের তদন্তে 2 দিন 48 ঘন্টা, 72 ঘন্টা, 74 ঘন্টা, 96 ঘন্টা নয়, লাফ দিয়ে হাইকোর্টে চলে গেছে, তাদের বাড়িতে ঝাঁটা নিয়ে যান, গিয়ে বলেন যে সিবিআই কে এনেছিলেন গাল ভরে এত কিছু বলে, তো সেই সিবিআই কি করছে, সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিক, আর নয়তো বলে দিক যে এরা বেকসুর খালাস, এদের আমরা কোনো কিছু পাইনি, কোনো রকম ভাবে পাইনি। ইতিমধ্যে তাই নয়, শুধু সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির মামলা, সেখানে আবার মোড় ঘুরতে শুরু করছে, যে বিচার শুরু হয়েছে। কারণ যিনি অভিযোগ এনেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে, হাইকোর্ট করেছিলেন, এখন সন্দীপ ঘোষের আইনজীবী তাকে কাঠগড়া দাঁড় করে দিয়েছে তার আমলে দুর্নীতির বিষয় নিয়ে। এখন মহাফাফড়ে পড়েছে সিবিআই যে এত কিছু করে, আর একটা লোককে তো এস্টাবলিশ করতে হবে সে লোকটা দুর্নীতি করেছে, টেন্ডারে দুর্নীতি হয়েছে, সন্দীপ ঘোষ টেন্ডারে দুর্নীতি করেছে, আবার এখন টেন্ডার কমিটি রয়েছে, টেন্ডার কমিটির লোকগুলো হচ্ছে তার মধ্যে দায়বদ্ধতা এসে যায় তাদের, করবেটা কোথায়, যাবে কোথায়? একটা লোককে আমি বলে দিলাম দুর্নীতি করেছে, অত সহজ? আমাকে বলে দেওয়া হলো জয়ন্ত মজুমদার দুর্নীতি করেছে, জয়ন্ত মজুমদার বলে ভাই আমি দুর্নীতি করার আগে আমার আগে যে কমিটিটা আছে সেই কমিটির লোকগুলো তো আগে দুর্নীতির দায় যুক্ত হয়ে পড়বে, তাদেরকে ধরো তুমি। এখন এরকম একটা সমস্যার মধ্যে পড়েছে, জানি না এখন এই অভয় মঞ্চের লোকরা আবার ঝাঁটা নিয়ে যাবেন কিনা সিবিআইতে, নাকি তারা শুভেন্দু বিকাশ ভট্টাচার্যের বাড়িতে যাবেন, এটা তারা ডিসাইড করবেন। কিন্তু ফেকটা কিন্তু আমি বলে দিচ্ছি যে সিবিআই আর কিছু করার নেই, কারণ হচ্ছে সিবিআই অনেক চেষ্টা করেছে, বহু চেষ্টা করেছে। কলকাতা পুলিশ কাউকে বাঁচিয়েছে কিনা, কাউকে এসব মামলা ঘেটেছে কিনা, এইসব জন্য অনেক বহু চেষ্টা করেছে, মাথার চুল ছিঁড়ে ফেলেছে, কিছু পাইনি। এখন হচ্ছে আর উপায় নেই তাদের, এখন টাইম কিল করা ছাড়া যাই না, এর বাইরে আর কোনো ফেক আমি দেখতে পাচ্ছি না। আগামী দিনে যদি তারা বার করতে পারে খুব ভালো। তবে আমি যারা আন্দোলন করছেন তাদেরকে বলে দিচ্ছি, যতই রাত দখল করুন, নবান্ন অভিযান করুন, যাই কিছু করুন, সিবিআই কিছু করার নেই। কারণ হচ্ছে মিথ্যাকে ওইভাবে হচ্ছে সঠিক জিনিসকে মিথ্যা বলে প্রমাণ করা যায় না, অত সহজ নয়। সেটা সিবিআই এখন হারে হারে টের পাচ্ছে, কিন্তু সিবিআই বলতে পারছে না, তাদের কিছু বাধ্যবাধকতা আছে, তাদের রাজনৈতিক প্রভুরা আছে। দিস ইজ দ্য ফেট। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।